যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবেই মেঘের দুই চোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিগুড় দৃষ্টিতে আবিরের সুসুপ্ত ধৃষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেল। অজান্তে কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছে। দুর্ভেদ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নির্বোধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে একটা গৃঢ় প্রশ্ন উদগত হলো। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গিল। হুড়হুড় করে বুক কাঁপছে, সাথে সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাঁপা কাঁপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায়ও নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকিয়ে উঠল। এসে ধীর কণ্ঠে শোধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমাচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতে রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভুরু কুঁচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে আকস্মাৎ মলিন হাসল। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ তুমি একটু বাহিরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানবীরের দিকে তাকালো। তানবীর চোখ দিয়ে ইশারা করতেই মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানবীর দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানবীর তাই করলো। রাকিব আশেপাশে তাকে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার ওপর তুলে দ্রুত আস্তে নিলে আবির চেঁচিয়ে ওঠে, এই! তানবীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত পাটা ঠিক আছে ওটাও ভেঙে ফেলবো। মরার যখন এতই শখ তাহলে ভালো করেই মারি। তানবীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক বাদ দাও, এমনিতে ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আস্তে আস্তে রাগে কটমট করে বলল, তোর ফাটা মাথা আরও ফাটিয়ে দিব। আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদু স্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভুরু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে করছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলছে না বলছে তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভাবছিলি তুই মরে গেলেই সব কিছু সমাধান হয়ে যাবে? আমাদের আশা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো। মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দিব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি। মেঘের মনে যত যেই থাকুক সবগুলোকে মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমারই ছিল, আমার আছে, আর অমৃত আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েও দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত আর কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কাদম্বিনী প্রিয় পুরুষ হতেও পারবে না। এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনহাজের থেকে ফুল নিল যে?
ফুল নিতে দেখছিস না, কিন্তু ছবিতে যা দেখছি সবগুলোতে মিনহাজ ওকে ফুল অফার করছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। তারপরে ওই ছেলে সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল যাতে সেটা আমার চোখে পড়ে, কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলছে। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলছে, আমি আগে থেকে সব জানি। তাছাড়া মেঘও কিছুটা বলছে, হারামি, তুই যদি আগে থেকে সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম, কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ে রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সেই ছেলেকে পছন্দ করে কি না। আমার 100% ওর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে। অন্তত আমার চোখের দিকে তাকিয়ে ও কোনোদিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্ত থাকলেই মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছেকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলে কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসছে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক ওদিক ছোটাছুটি করছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা। ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলে গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। তানবীর তপ্ত স্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানবীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করেনি, জাস্ট 2 দফায় হালকার ওপর ঝাপসা আপ্যায়ন করেছে। আর কি? আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শোধালো, রাকিব যা বলছে সত্যি? কি করছিস তুই? তানবীর চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, যা করার তাই করেছি। তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনে মেরেছিস, হ্যাঁ, তোরে কি আমি বুঝাইলাম তানবীর? আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওইটা পাবলিক প্লেস না হলে, আর রাকিব ভাইয়ারা আমায় না আটকালে গতকালই ওইখানে ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে, ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানবীর ফস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণে বন্যার তোর প্রতি বিদ্বেষ চলে আসলে আসুক। আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছুই গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচুয়ার হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকিটাকি কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাহিরে একা আছে। তানবীর, দেখ তো আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পিরিত দেখাতে হবে না। তোর বাছর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রচণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানবীর নিঃশব্দে হেসে পা বাড়াতেই রাকিব সহসা উত্থিত কণ্ঠে শোধালো, বাই দ্য ওয়ে, বাসরাত কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া বাসরাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, বাস কই রে? বাস আন কেউ। তানবীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসলো।
তানবীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কুণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমেদ খান সহ মালিয়া খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসল, আর কিছুই বলল না। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে শোধালেন, তুমি কি ঠিক করে নিয়েছ? তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছাড়খাড় করে দিব। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শোধালেন, তানবীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর তোমরা আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো। 2 দিন পর তানবীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানবীর, তুই কিন্তু কোনোভাবে অ্যাক্সিডেন্ট করিস না। তানবীর, আচ্ছা বলতে আলী আহমেদ খান পেছন ফিরে তাকালেন। তানবীর রুটি, কলা আর অন্যান্য খাবার নিয়ে আসছে। মালিয়া খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিয়া খান আবিরের হাত মুখ ধুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পর মালিয়া খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানবীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শোধালেন, মেঘ তুই খাবি না? খিদা নেই, পরে খাবো। আবির তানবীরের দিকে তাকিয়ে ইশারা দিতেই তানবীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হাঁ কর। মেঘ বলে, খাবো না আমি, হাঁ করতে বলছি। মেঘ মাথা তুলে অল্প করে হাঁ করলো। তানবীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হবার 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপ্পি রুমে ঢুকলো। ওনাদের দেখেই সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদের কে খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, আমার ভাইয়া আমাদের খবর দিয়েছেন। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন আছে? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শোধালেন, তোমার ভাইয়াকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিয়া খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখলো, আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিয়া খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন। আলী আহমেদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত স্বরে শোধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিয়া খান শুধু মুখ চাওয়াচাই করছেন। মালিয়া খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। আবিরকে চিন্তা না? জি, মোটামুটি চিনতাম। আলী আহমেদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানবীর বাসায় আনছিল। তানবীরকে তুমি কিভাবে চিনো? তানবীর ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় চিনতে পারছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলছেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমিই পড়াই, সেভাবেই মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিয়া খান ও আলী আহমেদ খানের একের পর এক প্রশ্নের প্রতি উত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমেদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস? জান্নাত আলী আহমেদ খানের দিকে তাকাতেই আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা।